31শে জানুয়ারি সকালে ছোট মহাকাল ঘুরে এসে ব্রেকফাস্ট খাওয়ার পর সকলে মিলে ধীরে ধীরে স্নান সেরে নিলাম। প্রত্যেকেই এবার সাজগোজ করে তৈরি হচ্ছে। কে কার থেকে বেশি সুন্দর করে সাজতে পারে, কে কেমন পোশাক পরলো, এই নিয়ে চলছে জটলা। এই বাড়িটির ওপরে এবং নিচে দুটি করে রুম রয়েছে। ওপরে নিচে মিলিয়ে মোট 4টি রুমে আমরা 9 জন থেকেছি। প্রত্যেকটা রুমেই 2 জন করে, শুধু একটি রুমে 3 জনকে থাকতে হয়েছে, যেহেতু আমরা 9 জন ছিলাম। থাকা খাওয়া সবকিছু মিলিয়ে বনান্তে রিসর্টের পার ডে পার হেড ছিল 1300 টাকা করে। এবারে আমরা দুটি গাড়িতে করে সকলে মিলে যাচ্ছি সিকিয়াঝোড়া। সিকিয়াঝোড়া সরকারিভাবে তৈরি একটি পার্ক। প্রাকৃতিক একটি অঞ্চলকে পার্কে পরিণত করে সরকার থেকে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সেখানে বোট রাইড করা যায়। মাথা পিছু 10 টাকা করে দিলেই পার্কের ভেতরে যাওয়া যায়। আর আমরা যেহেতু বোটিং করেছি তাই আমাদের 80 টাকা করে টিকিট কাটতে হয়েছে। সকলে মিলে এবার আমরা যাচ্ছি সিকিয়াঝোড়া পার্কের ভেতরে, যেখানে বোটিং হয়। সকলে মিলে খুব সুন্দর করে বোটিং করেছি। এটাকে উত্তরবঙ্গের অ্যামাজন বলা হয়। এই জলাশয়ে হাতিরা জল খেতে আসে বলে জানতে পারি। তাই বোটে ওঠার সময়ই সবাইকে চুপ করে থাকতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি আশেপাশে কোনো হাতি থেকে থাকে তাহলে আমরা দেখতে পাবো, সেই আশায় আমরা সকলে চুপ করে রইলাম। যদিও বনাঞ্চলে ঘুরতে যাওয়া শুধু বন্য প্রাণীদের দেখার জন্য নয়, বনাঞ্চলের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করা সবচেয়ে প্রথমে বলে আমার মনে হয়। আমাদের নৌকোটাকে সুন্দর করে এই 2 জন মাঝি বয়ে নিয়ে যাচ্ছেন। জলাশয়টা এমনভাবে তৈরি, দুধারের জঙ্গলগুলো একেবারে যেন জলাশয়টাকে ঘিরে রয়েছে। মাঝে মাঝে একটু বিস্তৃত অঞ্চল দেখা যাচ্ছে, আবার মাঝে মধ্যেই একদম সরু একটা জায়গার ভেতর দিয়ে জলের মধ্যে দিয়ে আমাদের নৌকোটা যাচ্ছে। সত্যিই খুব রোমাঞ্চকর এই নৌকা বিহার। অনেকটা লম্বা যাত্রাপথ, সময়ও অনেকটা লেগেছে। তাই কিছু কিছু ক্ষেত্রে ভিডিওটাকে একটু দ্রুত গতি করে দিতে হয়েছে, নয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ভেতরে আওয়াজ করছে। সত্যি মাঝে মধ্যে বন্য প্রাণীদের কিছু না কিছু শব্দ জঙ্গলের ভেতর থেকে আসছিল। আসলে বন্য প্রাণীরা মানুষকে অনেক বেশি ভয় করে, তাই মানুষের আওয়াজে বন্যপ্রাণীরা বনের আরো গভীরে লুকিয়ে যায়। এটা তো আমরা সকলেই জানি। তাই আমরা সেভাবে কোনো বন্যপ্রাণী চাক্ষুষ করিনি। কিছু কিছু আওয়াজ অবশ্যই আমরা শুনতে পেয়েছি ঠিকই, কিন্তু সরাসরি সামনে কোনো বন্যপ্রাণীকে দেখতে পাইনি। শিবরাতির মনে হয় একটু ভয় লাগছে। সাথীদের ভয় লাগছে। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। কিছু দেখার দরকার নেই, এটাই যথেষ্ট। কি ভালো লাগছে।
এই রাজশ্রী পেছনে তাকাবে মাঝে মাঝে। কোদি চকলেট খাওয়াও। সিএমকে পাঠিয়েছেন আমার জন্য, মিলে পাঠিয়েছেন। লাল মশাই আমি কি সব তোমাদের একটা দাওনি তো, বাগের জন্য দু একটা তার আগেও হাত পড়া কিন্তু এই রাজশ্রী আমি জবাব দিচ্ছি। নিঃশব্দে নৌকো করে জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতেও চলছিল নানা ধরনের হাসি মজা। এবারে আমরা ফিরে আসছি ডাঙায়। আমাদের নৌকা ভ্রমণ শেষ। এবার আমরা এই পার্কের আশপাশটা একটু ঘুরবো। সকলেই খুব তৃপ্তির অনুভব নিয়ে আমরা পার্কে ফিরে এলাম। পার্কটাকে সুন্দর করে ঘুরে দেখে নিচ্ছি। ওই প্রান্তে একটি বনভূমি রয়েছে, সেখানেও হাতিরা আসে। মাঝে মধ্যেই হাতি, বাঁদর এসবের দেখা মেলে। আমরা এমনিতেই জায়গাটাকে চিরজীবনের জন্য ক্যামেরাবন্দি করতে সকলে মিলে উপস্থিত হলাম। বিভিন্ন গাছের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি ভিডিও তুললাম। পার্কের সামনে খুব সুন্দর কুল মাখা, কামরাঙা মাখা বিক্রি হচ্ছিল। সকলে মিলে কিনে খেলাম এবং তারপর রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। এবার আমরা পৌঁছে গেলাম আবার বনান্তে রিসর্টে। সেখানে আমাদের দুপুরের লাঞ্চ। বনান্তে রিসর্টের আশপাশটা এবার একটু দেখাই। আমরা যেখানে ছিলাম তার পাশ থেকে একটুখানি হেঁটে এসে বনান্তে রিসর্টের ডাইনিং রুমটা, বড়ই সুন্দর জায়গাটি। কয়েক পা হেঁটে এসে এই যে সামনে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। এই যে ছোট ছোট কটেজ মতো দেখতে জায়গাগুলো, সেগুলো প্রত্যেকটাই এক একটা ডাইনিং স্পেস। আর এইগুলো হলো কটেজ, বনান্তে রিসর্টের কটেজ। প্রথমে আমরা এই কটেজগুলোই বুক করেছিলাম, কিন্তু আমাদের দলের লোক সংখ্যা একটু বেশি হয়ে যাওয়ায় এই কটেজগুলো আমাদেরকে আর শেষ পর্যন্ত দেওয়া হয়নি। দুটোর সময় একটা সাফারি হয়, ওটাতে যাচ্ছে ওরা। বনান্তে রিসর্টের এই ডাইনিং স্পেসে যে শিমুল গাছটি রয়েছে বিশাল আকার, তার থেকে ক্রমাগত শিমুল ফুল পড়ছে। এক অন্যরকম অনুভূতি। দুপুরের খাবার খাওয়ার পর বিকেল 4টের থেকে আমাদের এখন চুনিয়া ওয়াচ টাওয়ার সাফারি। যথারীতি বন দপ্তরের দুটি গাড়ি এসে উপস্থিত। মহারথীরা উঠেছে। হ্যাঁ, আমাদের দলের কুহুদি আবারও নতুন পোশাকে সজ্জিত হয়ে বেরিয়ে পড়লেন। সঙ্গে আমরাও সকলে চললাম চুনিয়া ওয়াচ টাওয়ার দেখতে। চুনিয়া ওয়াচ টাওয়ার যেতে গেলে সবাইকেই নিজেদের ভোটার কার্ড এবং আধার কার্ড
অরিজিনাল কপি জমা দিতে হয় এবং বন দপ্তর থেকে অনুমতি নিতে হয়। ওই দূরে যে পাথর খণ্ডগুলো দেখা যাচ্ছে সেখানটায় আগে জয়ন্তী নদীর উপরে রেলের একটা ব্রিজ ছিল। বন্যায় সেই ব্রিজটি ধ্বংস হয়ে গেছে এবং এই জয়ন্তী নদীর ধারে বিশাল বনভূমি অঞ্চলও এই বন্যার জন্যই অনেকটা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও সরকার থেকে অনেক ব্যবস্থাই করা হয়েছে, বনাঞ্চলের ভেতরে ভুটিয়া বস্তিটিকেও সরিয়ে দিয়ে তাদেরকে অন্য জায়গায় পুনর্বাসন দেওয়া হয়েছে, কিন্তু প্রতি বছরের নিয়মিত বন্যা জয়ন্তীর বনাঞ্চলকে ধ্বংস করে দিচ্ছে। ওই দেখো সারসটা উড়ে গেল। চুনিয়া ওয়াচ টাওয়ারে গিয়ে খুবই খারাপ লেগেছে যে প্রতি বছরের বন্যার জল নুড়ি পাথর ইত্যাদি বহন করে নিয়ে আসছে এবং বড় বড় গাছপালাগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। আমাদের বন দপ্তরের গাইড সে কথাই বলেছিলেন। এবারে আমরা পৌঁছে গেলাম চুনিয়া ওয়াচ টাওয়ারে প্রায় সন্ধে হওয়ার একটু আগে। একদম ওপরে দাঁড়িয়ে চুনিয়া ওয়াচ টাওয়ার থেকে বনভূমির যে দৃশ্য তাতেও দেখা যায় যে জঙ্গলটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সন্ধেবেলায় চা স্ন্যাক্স খেতে খেতে আমাদের সাংস্কৃতিক আসর, তার কিছু ঝলক। এক পেট গিলে ফেললাম, গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে কি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি বলল, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। বিশেষ কিছু নয় অবশ্য। বোতল বের করার সময় অবশ্য কোনো শব্দ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেগ মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের উপর রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কিচ্ছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নেই না। বাইরে এসে গিন্নিকে বললাম, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি বলল, কি বলছো, 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটে লাগে। আমি ভুলেই গিয়েছিলাম সমীরের মেয়ের বিয়ের বয়স 30 পার হয়ে গেল। তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদল করলো কি করে রে বাবা? তার থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেগ চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসলেন। তাপ আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারি কি করছে দেখি, ও গ্যাসের উপর সিঙ্ক চড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি বলল, বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। সিঙ্কটা ধুয়ে তাকের উপরে রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখন হেসে চলেছে। রান্না করছে, এখনো পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রে দেখছে? গিন্নি বলল, শোনো, তুমি মুখে জলে ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসে। এখন অব্দি সমীর কিছু টের পাইনি, কারণ নেতাজি কোনো রিস্ক নেয় না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলছি, কারণ আমি কোনো ইয়ে নিই না, কি যেন নিই না,
ও হ্যাঁ, আলু নিই না। জয় মৃত্যু তব জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয় তিমির নিবিড় নিশীথিনী বায়ুদায়িনী জয় প্রেম মধুময় মিলন তব জয় প্রেম মধুময় মিলন তব জয় অসহ বিচ্ছেদ বেদ। মন থেকে মুখ, আমি কি আর তেমন কষাই? বয়স যখন অল্প ছিল কেউ আসেনি, ঝর্ণা ঝোড়া বনশ্রেণী কেউ আসেনি। এখন এসে ঝড়ের মতো ধাক্কা দিয়ে আমায় ফেলে মাথার কাছে বসে পড়লো, আঙুল দিয়ে চুল তাহলে কি হবে? তাহলে কি আমরা খুব শীঘ্রই নতুন করে শুরু করব? এটা ভাবতে ভাবতে ফোন তো আসছে না, উনি রত্নাদেবীকে ফোনটা করেই ফেললেন। রত্নাদেবী ফোনটা পেয়ে বলেন, ও কালকে তুই প্রপোজ করেছিলিস? আমি কিছুতে মনেই করতে পারলাম না কে আমাকে প্রপোজটা করেছিল। আসলে বয়স হয়েছে তো, জিমনেশিয়ায় ভুগছি।